নমস্কার শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সকলে? দেশের অধিকাংশ রাজ্যে চলছে তাপপ্রবাহ। গ্রিনহাউস এফেক্ট নিয়ে চিন্তিত বিশ্ব। বৃক্ষরোপণ এবং বৃক্ষ সংরক্ষণ একমাত্র সমাধান। আসুন সবাই শপথ নেই, এই পৃথিবীটাকে বাসযোগ্য করব, বৃক্ষরোপণ করব। আপনারা শুনছেন ধারাবাহিক রহস্য গল্প বাস্কারভিল পরিবারের শিকারী কুকুর। আগের পর্বে আমরা দেখেছি কয়েদি শেলডনের রহস্যময় মৃত্যু ঘটেছে। অকুস্থলে শার্লক হোমস এবং ডক্টর ওয়াটসন হাজির ছিলেন। উপস্থিত হয়েছিলেন ধূর্ত স্টেপলটনও। তারপর আমার প্রশ্নের উত্তরে হোমস বলল, অপরাধীটি আরও সতর্ক হতে পারে কিংবা বেপরোয়া হয়ে যেতেও পারে। অধিকাংশ চতুর অপরাধীর মতো সেও নিজের তীক্ষ্ণ বুদ্ধির উপর নির্ভরশীল হবে এবং ভাববে সে আমাদের বোকা বানিয়েছে। তাহলে এখনই তাকে গ্রেপ্তার করছি না কেন? ধরো আজ রাতে তাকে গ্রেপ্তার করা হলো, তাতে কি সুবিধা হবে? প্রমাণ কোথায়? এখানেই তো তার শয়তানি চাতুর্যের বাহাদুরি। সে যদি কোনো মানুষকে দিয়ে অপরাধ করাতো তবে কিছু প্রমাণ জোগাড় করা যেত, কিন্তু এই কুকুর মহাপ্রভুকে দিনের আলোয় আনলেও তার মনিবকে তো আর ফাঁসির দড়িতে ঝোলাতে পারবো না। কিন্তু তার বিরুদ্ধে একটা কেস তো আমাদের হাতে রয়েছে। কিচ্ছু নেই, ওটা শুধুমাত্র অনুমান আর কল্পনা। এতে আদালতের কাছে আমরা হাসির পাত্র হব। স্যার চার্লসের মৃত্যুর ব্যাপারটা তো রয়েছে। তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে ওয়াটসন। শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। আমরা জানি নেহাত আতঙ্কে তার মৃত্যু ঘটেছে, কিন্তু আদালতকে আমরা কি প্রমাণ দেব? শিকারী কুকুরের কোনো চিহ্ন তো সেখানে ছিল না। তাছাড়া শিকারী কুকুর তার কাছে পৌঁছানোর আগেই তার মৃত্যু ঘটেছিল। এসব আমরা প্রমাণ করব কি করে? তাহলে আজ রাতেও আমরা একটুও এগোতে পারিনি। শিকারী কুকুর ও লোকটির মৃত্যুর মধ্যে কোনো রকম প্রত্যক্ষ যোগ নেই। জন্তুটাকে আমরা চোখে দেখিনি, শুধু ডাক শুনেছি। কিন্তু সে যে লোকটিকে তাড়া করেছিল তাও প্রমাণ করতে পারবো না। অতএব প্রমাণ সংগ্রহের জন্য আমাদের ঝুঁকে নিতেই হবে। তুমি কি করতে চাও হোম? মিসেস লরালিয়েন্স এ ব্যাপারে আমাদের সাহায্য করতে পারেন। অবশ্য সব কিছু তাকে খুলে বলতে হবে। কথা বলতে বলতে আমরা বাস্কারভিল হলে পৌঁছে গেলাম। তুমি ভিতরে আসছো তো হোমস? জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, আর লুকিয়ে থাকার কোনো কারণ নেই। কিন্তু ওয়াটসন, সাবধান, শিকারী কুকুর সম্পর্কে একটা কথাও স্যার হেনরিকে বলবে না। স্টেপলটন এই মৃত্যুর বিষয়ে যেভাবে আমাদের বুঝিয়েছে ঠিক সেভাবেই যে শেলডনের মৃত্যু ঘটেছে এটাই স্যার হেনরি জানুন। তোমার প্রতিবেদন অনুযায়ী কাল রাতে স্যার হেনরি স্টেপলটনের বাড়িতে আহারে নিমন্ত্রিত হয়েছেন। সেই সময় কঠিন পরীক্ষার সামনাসামনি হবেন তিনি, এবং তার জন্য স্যার হেনরির মনোবল অক্ষুণ্ণ রাখা প্রয়োজন। কিন্তু নিমন্ত্রণ তো আমারও আছে, আমি বললাম। কোনো একটা অজুহাত দেখিয়ে তুমি যাবে না, তাকে একাই সেখানে যেতে হবে, হোমস বলল। ওয়াটসন, মধ্যাহ্ন ভোজনের পক্ষে আমাদের খুবই দেরি হয়ে গেছে, সুতরাং নৈশ ভোজনের জন্য চলো আমরা তৈরি হই। শার্লক হোমসকে দেখতে পেয়ে স্যার হেনরি অত্যন্ত খুশি হলেন, কারণ গত কয়েকদিনের জটিল সব ঘটনায় বিচলিত হয়ে তিনিও হোমসের আগমন প্রত্যাশা করছিলেন। কিন্তু আমার বন্ধুর সাথে কোনো মালপত্র নেই দেখে এবং তার এমন আকস্মিক আগমনের বিষয়ে কোনো প্রশ্ন তিনি তুললেন না। আমরা নৈশ ভোজনের বসে গেলাম। স্যার হেনরিকে আমাদের অভিজ্ঞতার কথা জানালাম, যদিও
আগেই ব্যারিমোর দম্পতিকে সেলডনের মৃত্যুর খবরটা আমি দিয়েছিলাম। ব্যারিমোর বিষয়টা সামলে নিয়েছে, কিন্তু তার স্ত্রী কেঁদেই চলেছে। তার কাছে সেলডন শুধুই তার ছোটবেলাকার সেই অবুঝ ভাই, যে শৈশবে তার হাত ধরেই চলতে শিখেছে। স্যার হেনরি বললেন, সকালবেলা ওয়াটসন চলে যাওয়ার পর সারাটা দিন বাড়িতে বসে খারাপ লাগছিল, কিন্তু একা বাইরে যাব না কথা দিয়েছিলাম। সেই জন্য স্টেপলটনের বারবার অনুরোধ সত্ত্বেও সন্ধেবেলা তার বাড়ি আমি যাইনি। হোমস শুকনো গলায় বলল, এটা সত্যি যে হয়তো সন্ধেটা আপনার মজাতেই কাটতো, কিন্তু যদি বলি আপনার ঘাটটা ভেঙে ফেলেছিলেন বলে আমরা দুজনেই খুব কষ্ট পেয়েছিলাম, তাহলে নিশ্চয়ই খুশি হবেন না। স্যার হেনরি অবাক বিস্ময়ে বললেন, সে আবার কি? সেই ভাগ্যহীন লোকটা আপনার পোশাক পরেছিল। আমার ভয় হচ্ছে যে লোকটি তাকে জিনিসগুলি দিয়েছিল তাকে পুলিশের কাছে হেনস্থা হতে হবে। উত্তেজিত হয়ে স্যার হেনরি বলেন, অসম্ভব! আমি যতদূর জানি তার কোনোটাতেই কোনো চিহ্ন ছিল না। সেটা তার ভাগ্য। আসলে সেটা আপনাদের সকলেরই ভাগ্য, কারণ এ ব্যাপারে আপনারা সবাই আইনের চোখে অপরাধী। একজন কর্তব্যপরায়ণ গোয়েন্দা হিসেবে এ বাড়ির সকলকেই গ্রেপ্তার করাই আমার প্রথম কর্তব্য কিনা ঠিক বুঝে উঠতে পারছি না, কারণ ওয়াটসনের প্রতিবেদনগুলি সবই আপত্তিকর দলিল। স্যার হেনরি বললেন, আসল কেসের কি হলো? সে ধাঁধার কোনো কিনারা করতে পেরেছেন কি? ওয়াটসন এবং আমি এখানে আসার পরে নতুন কিছু তো আমরা জানতে পারি। সব পরিস্থিতিটা আপনাদের কাছে আরও পরিষ্কার করে তুলতে পারবো বলেই আশা করছি, যদিও ব্যাপারটা অত্যন্ত শক্ত ও জটিল। এখনও এমন কতগুলি বিষয় আছে যার উপর আরও আলোকপাত হওয়া প্রয়োজন, কিন্তু যেভাবেই হোক আলোকপাত তো করতেই হবে। হোমস বলল, ওয়াটসন নিশ্চয়ই আপনাকে জানিয়েছে যে একটা নতুন অভিজ্ঞতা আমাদের হয়েছে। স্যার হেনরি বললেন, জলাভূমিতে শিকারি কুকুরের ডাক আমরা শুনেছি, এবং আমার বিশ্বাস পুরোটাই কুসংস্কার নয়। যখন আমি পশ্চিমে ছিলাম তখন আমি কুকুর নিয়ে কিছু গবেষণা করেছিলাম, কাজেই ডাক শুনলেই কুকুরের শ্রেণী আমি বুঝতে পারি। কোনোভাবে ওটাকে যদি শেকল পরাতে পারেন তবেই মানব আপনি সর্বকালের শ্রেষ্ঠ গোয়েন্দা। স্যার হেনরি রাগত স্বরে বললেন, আমার মনে হয় আপনি সাহায্য করলে ওটাকে আমি নিশ্চিতভাবে শিকল পরিয়ে দেব। হোমস ঠান্ডাভাবে বলল, দেখুন মিস্টার হোমস, আপনি যেমন বলবেন আমি তাই করব। খুব ভালো কথা, কিন্তু আমি যা বলবো কোনো প্রশ্ন ছাড়া অন্ধের মতো তাই করতে পারবেন তো? আপনার যেমন ইচ্ছা তেমনই হবে। তা যদি আপনি করেন তাহলে আমাদের ছোট্ট সমস্যাটা খুব তাড়াতাড়ি মিটে যাবে বলে আমার ধারণা। ঘরের বিপরীত দিকের দেওয়ালে যেসব ছবি পরপর ঝোলানো ছিল সেদিকে আঙ্গুল বাড়িয়ে হোমস বলল, একজন শিল্পরসিকের উচ্ছ্বাস ক্ষমা করবেন, আমি যে শিল্পের কিছু বুঝি সে কথা ওয়াটসন মানতেই চায় না। সে যাই হোক, প্রতিকৃতিগুলি সত্যিই খুব সুন্দর। সবিস্ময়ে স্যার হেনরি বললেন, আপনার কথা শুনে খুশি হলাম। এসব ব্যাপার আমিও ভালো বুঝি না। আমি বিস্মিত হচ্ছি এই ভেবে এসব জিনিস নিয়ে চিন্তাভাবনা করার সময় আপনার আছে। কোনটা যে ভালো তা আমি দেখলেই বুঝতে পারি। আমি দিব্যি করে বলতে পারি ওই যে নীল রেশম পরিহিতা মহিলার ছবি ওটা নেলরের আঁকা। মনে হয় এসবই পারিবারিক প্রতিকৃতি প্রত্যেকটি। আপনি কি নামগুলো জানেন? হোমসের প্রশ্ন। ব্যারিমোর কয়েকদিন ধরে এগুলো আমাকে শিখিয়েছে, কাজেই পড়াটা ভালোভাবেই বলতে পারবো। দূরবীন হাতে ভদ্রলোকটি কে? উনি রিয়ার অ্যাডমিরাল বাস্কারভিল, পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে বোডলির অধীনে কাজ করতেন। হাতে গোল করে পাকানো কাগজ, নীল কোট পরা লোকটি হলেন স্যার উইলিয়াম বাস্কারভিল। পিটের আমলে কমন্স সভা কমিটির চেয়ারম্যান ছিলেন। আর আমার ঠিক উল্টো দিকের ওই অশ্বারোহী যার গায়ে কালো ভেলভেট ও লেসের জামা, উনিই তো যত নষ্টের গোড়া।
বিখ্যাত হুগো বাস্কারভিল। ইনি বাস্কারভিল পরিবারের শিকারী কুকুরের কাহিনী শুরু করেন, তাকে আমরা কখনো ভুলতে পারি না। সাগ্রহ বিস্ময়ে আমি ছবিখানার দিকে তাকালাম। হোমস বলে উঠল, আরে বাবা, ওনাকে দেখলে তো শান্ত ভীরু স্বভাবের লোকই মনে হয়। আমি তো মনে করেছিলাম তিনি একজন বলিষ্ঠ ও দুর্ধর্ষ প্রকৃতির লোক। হোমস চুপ হয়ে গেল এবং খাবার সময় সর্বক্ষণ ওই ছবিটার দিকে মনোযোগ দিয়ে নিরীক্ষণ করতে লাগলো। খাওয়ার পর স্যার হেনরি তার ঘরে চলে গেলেন। শোবার ঘরের মোমবাতিটি হাতে নিয়ে হোমস সেই ভোজন কক্ষে ফিরে গেল এবং ওই প্রতিকৃতিটার দিকে মোমবাতিটা তুলে ধরল। ওখানে কিছু দেখতে পাচ্ছ ওয়াটসন? আমি তাকিয়ে দেখলাম চড়া পালকের টুপি, কোঁকড়ানো চুল, সাদা লেসের কলার আর একখানি কঠোর মুখ। চেহারায় কোনো পাশবিকতার চিহ্ন নেই। এই মুখটি তোমার পরিচিত কারো মতো কি? চোয়ালের দিকটা কিছুটা স্যার হেনরির মতো, আমি বললাম। হয়তো একটু ইঙ্গিত মাত্র। একটু দাঁড়াও। একটা চেয়ারের উপর দাঁড়িয়ে সে বাঁ হাতে আলোটা তুলে ধরল আর ডান হাতে চওড়া টুপি ও লম্বা পাকানো চুলটা ঢেকে ধরল। হায় ভগবান! আমি সবিস্ময়ে চেঁচিয়ে উঠলাম। ক্যানভাসের উপর স্টেপলটনের মুখটা ভেসে উঠল। আচ্ছা, তাহলে তোমার চোখেও পড়েছে। আমার চোখ দুটি মুখ দেখতেই অভ্যস্ত, তার নকল সাজসজ্জা নয়। অপরাধ নিয়ে যারা কাজ করে একমাত্র তাদেরকেই ছদ্মবেশ ধরার ক্ষমতা অর্জন করতে হয়। কিন্তু এটা তো খুব আশ্চর্য। এটা তার প্রতিক্রিয়াও হতে পারত। হ্যাঁ, দৈহিক মানসিক দুদিক থেকেই বংশগত বৈশিষ্ট্যের উত্তরাধিকারের এটা একটা চমৎকার দৃষ্টান্ত। সুতরাং এই স্টেপলটন মহাশয়ের পরিচয় যে তিনি নিজেও একজন বাস্কারভিল, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আর তার দৃষ্টি সম্পত্তির উত্তরাধিকারের উপর, আমি মন্তব্য করলাম। ঠিক তাই। যে যোগসূত্রটা আমরা খুঁজে পাচ্ছিলাম না, এই ছবিটা সেই সূত্র আমাদের হাতে তুলে দিয়েছে। তাকে আমি ধরে ফেলেছি ওয়াটসন। একটা পিন, একখানি কার্ড, একটা কর্ক, ব্যাস, তাহলেই বেকার স্ট্রিটের সংগ্রহশালায় তাকেও যোগ করে দিতে পারবো। আমরা ঘরে ফিরে এলাম। হোমসের মুখে বিজয়ের হাসি। বুঝতে পারলাম কারো কপালে গভীর দুঃখ আসতে চলেছে। আমি বেশ সকাল সকাল উঠলাম, কিন্তু তারও আগে হোমস তার কাজ শুরু করে দিয়েছে। পোশাক পরতে পরতে দেখলাম সে গাড়ির কাছে হাজির। আনন্দে দুই হাত ঘষতে ঘষতে হোমস বলল, ওয়াটসন, আজ সারাদিন কিন্তু কাজ করতে হবে। জাল পাতা হয়ে গেছে, এবার টানা শুরু করতে হবে। দিন শেষ হবার আগেই বুঝতে পারবো মাছটা ধরা পড়ল না জাল ছেড়ে বেরিয়ে গেল। তুমি কি ইতিমধ্যে জলাভূমিতে গিয়েছিলে নাকি? জিজ্ঞাসা করলাম। গ্রিমপেন থেকে প্রিন্সটাউনে সেলডনের মৃত্যু সংবাদ দিয়ে একটা প্রতিবেদন পাঠিয়েছি। বিশ্বস্ত কার্টারাইটের সঙ্গে যোগাযোগ করেছি। আমি ঠিকঠাক আছি তাকে জানাতে হলো, না হলে সে প্রভুভক্ত কুকুরের মতো আমার ওই কুঁড়ে ঘরের দরজায় বসে থাকবে। আমাদের পরবর্তী চালটা কি? স্যার হেনরির সাথে দেখা করা। আর এই তো তিনি এসে গেছেন। গুড মর্নিং হোমস। ধন্যবাদ স্যার হেনরি। শুনলাম আজ রাতে স্টেপলটনের বাড়িতে তোমাদের খাবার নেমন্তন্ন আছে। ঠিক তাই। আশা করি তুমি আমাদের সঙ্গে যাবে। তারা খুবই অতিথিবৎসল, তুমি গেলে তারা খুশি হবে। কিন্তু আমার ও ওয়াটসনের লন্ডন যাওয়াটা খুবই প্রয়োজন। লন্ডন? হ্যাঁ, আমার মনে হয় বর্তমান সংকটে সেখানেই আমরা অনেক বেশি কাজ করতে পারব। হতাশায় স্যার হেনরির মুখটা কালো হয়ে গেল। আমি আশা করেছিলাম শেষ পর্যন্ত তোমরা আমার সঙ্গে থাকবে। বাস্কারভিল হল আর এই জলাভূমি একা থাকার পক্ষে খুব আরামের জায়গা নয়। প্রিয় বন্ধু, আমার উপর ভরসা রাখো, আর আমি যা যা করতে বলি ঠিক তাই তাই করে যাও। আমরা তার বাড়িতে যেতে পারলাম না, ব্যাপারটা তুমি ম্যানেজ করে নিও। আশা করছি খুব তাড়াতাড়ি ডেভনশায়ারে আমরা ফিরে আসব। তোমাদের
একান্তই কি চলে যাওয়া দরকার? সত্যি বলছি, অন্য কোনো উপায় নেই। আমরা তাকে ফেলে চলে যাচ্ছি, এতে সে খুবই আঘাত পেয়েছে। নিরাসক্ত গলায় সে বলল, তোমরা কখন যাবে? প্রাতরাশের ঠিক পরে। প্রথমে আমরা কুম্ভেটেসি যাব। ওয়াটসন, তুমি যেতে পারছো না জানিয়ে দুঃখ প্রকাশ করে স্টেপলটনের জন্য একটা চিঠি লিখে দিও। স্যার হেনরি বললেন, আমরাও তোমাদের সাথে লন্ডন ফিরে যেতে ইচ্ছে করছে। একা একা আমি এখানে পড়ে থাকবো কেন? কারণ এটা তোমার কর্মস্থল। তুমি কিন্তু আমায় কথা দিয়েছ, আমি যা বলবো তুমি তাই করবে, আর আমি তোমাকে এখানেই থাকতে বলছি। ঠিক আছে, তাহলে থাকবো। আর একটা কথা, আমি চাই তুমি গাড়ি চালিয়ে মেরিপিট হাউসে যাবে, অবশ্য সেখানে পৌঁছে গাড়িটা ফেরত পাঠাবে এবং তাদের জানিয়ে দেবে তুমি পায়ে হেঁটেই বাড়ি ফিরছ। আজ এই পর্যন্ত, পরের পর্বে বাকি অংশ।